এইচএসসি 2021-এর বাংলা প্রথম পত্র ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমি সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে বিশদভাবে আলোচনা করব। লেখক পরিচিতি: সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে ছিল তার স্বচ্ছন্দ পদচারণা। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করায় এই পত্রিকাটি একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষাজীবন শুরু হয় খুলনার তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, পূর্ব নাম রিপন কলেজ এ অধ্যয়ন করেন। শিক্ষাজীবন সমাপ্ত হওয়ার পর 1941 সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্টের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন তিনি। আমাদের সংগ্রাম চলবেই, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনার স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবেও বিশেষভাবে সমাদৃত। সিরাজউদ্দৌলা ছাড়া তার আরও যেসব বিখ্যাত নাটক রয়েছে তার মধ্যে রয়েছে মাকড়সা, শকুন্ত উপাখ্যান এবং মহাকবি আলাওল। নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার ভূষিত করা হয়। কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। 1975 সালে 5ই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। নাটক কি? সাহিত্য রচনায় এক বিশেষ রূপ শ্রেণী হল নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হল অ্যাকশন তথা কিছু করে দেখানো। বাংলা নাটক, নাট্য হয়েছে নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ হল নড়াচড়া করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে। বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল। তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চ নির্ভর নাট্য বৈশিষ্ট্যই কেবল বিবেচনা করা হবে। প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সমষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত থাকে। এতে কুশীলবগণ দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। সাধারণভাবে নাটকের যে 4টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হল কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ ও পরিপ্রেক্ষিত। বাংলা নাটক। আধুনিক বাংলা নাটকের বিকাশে পাশ্চাত্য, বিশেষ করে ইংরেজি সাহিত্যের ভূমিকা সবিশেষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে নবীন জীবনানুভব শিক্ষিত বাঙালিকে স্পর্শ করেছিল এবং যে নবজাগরণের সূচনা ঘটেছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে, তার অন্যতম প্রকাশ ওই সময়ের প্রহসন, যার যথার্থ পরিণতি বাংলা নাটক। 19 শতকের এক দ্বন্দ্বক্ষুব্ধ পরিবেশে বাংলা নাট্যমঞ্চের বিকাশের ধারাবাহিকতায় জন্ম নিল আধুনিক বাংলা নাটক। বাংলা নাটকের উল্লেখযোগ্য উদাহরণের মধ্যে রয়েছে রামনারায়ণ তর্করত্নের কুলীনকুল সর্বস্ব, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, সধবার একাদশী, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ,
গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, উৎপল দত্তের টিনের তলোয়ার প্রভৃতি। পাঠ পরিচিতি। সিরাজউদ্দৌলা নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। এর মধ্যে 8টি দৃশ্যেই সিরাজ স্বয়ং উপস্থিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করে। নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে। নাটকটির কাহিনীমুখ উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। সিরাজের বাহিনী কলকাতা আক্রমণ করে ইংরেজদের তাড়িয়েছে, কিন্তু সিরাজের স্বস্তি নেই। তাকে সিংহাসন থেকে হঠাতে চলছে নানাবিধ প্রাসাদ ষড়যন্ত্র। এরই সঙ্গে ক্রমব্যাপ্ত হয়েছে নাটকের কাহিনী। ষড়যন্ত্রের যে জাল ক্রমশ বিস্তার লাভ করেছে, তাতে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়েছেন তার নিকটতম আত্মীয়, তার প্রধান সেনাপতি সহ বিভিন্ন আমর্ত্য। নাট্যকার এরূপ পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তুলেছেন নাট্যিক দ্বন্দ্ব, যাকে বহন করে চলেছে সিরাজের বহুমাত্রিক সংকট। একদিকে বাংলার স্বাধীনতা বজায় রাখতে হবে, অপরদিকে অসোয়া বিষে জর্জরিত ষড়যন্ত্রকারী নিকটজনদেরও পরিত্যাগ করতে পারছেন না। নাট্যকার এই বিষয়টিকে কেন্দ্র করে সৃষ্ট নাট্যিক দ্বন্দ্বের মধ্য দিয়ে তিনি নাটকটিকে ক্লাইম্যাক্সে নিয়ে গেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে সিরাজ সবকিছু বুঝতে পারছেন, কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে তার মানবিক গুণাবলী তাকে বাধা দিচ্ছে। এরকম একটি জটিল পরিস্থিতি তৈরি করে নাট্যকার আবারও যুদ্ধের আবহ ফিরিয়ে নিয়ে এসেছেন। এবার ষড়যন্ত্র সফল হয়েছে। সিরাজের আস্থাভাজন সামরিক কর্মকর্তারা একের পর এক মৃত্যুবরণ করেছে। সিরাজকে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে হয়েছে। প্রাণ বাঁচানোর তাগিদে নয় রাজধানীতে ফিরে এসে আবার শক্তি সঞ্চয় করে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করার সংকল্পে। এভাবে নাটক এগিয়ে গেছে গ্রন্থি মোচনের অভিমুখে। শেষ পর্যন্ত সিরাজের সংকল্প বাস্তবায়িত হয়নি। সিরাজ ধরা পড়েছে, কারাগারে বন্দী হয়েছে এবং চূড়ান্ত দৃশ্যে কৃতঘ্ন মুহাম্মাদি বেগের হাতে নিহত হয়েছে। এক অপরিসীম বেদনার পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি ঘটে। সিরাজউদ্দৌলা নাটকের সারসংক্ষেপ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত ভালো, তবে তার বাংলা শাসনের পথে বাধা হয়ে দাঁড়ায় ব্রিটিশ ব্যক্তিবর্গ। স্বার্থের লোভে তাদের সাথে যোগ দেন সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগম ও সেনাপতি মীর জাফর। যে যুদ্ধে নবাবের জয় ছিল নিশ্চিত, সে যুদ্ধে নবাব হেরে যায় শুধুমাত্র মীর জাফরের কারণে। ইংরেজরা তখন রাজ্য দখল ও সিরাজউদ্দৌলাকে হত্যার জন্য তার গৃহ অভিমুখে আসার সময় সিরাজ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। কিন্তু পথিমধ্যে ইংরেজদের লোক তাকে ধরে ফেলে। তাকে রাজ কারাগারে বন্দী করে রাখা হয়। সেখানে মোহাম্মদী বেগকে দিয়ে নির্মমভাবে হত্যা করানো হয় সিরাজকে। বাঙালি হারায় একজন আদর্শ শাসক। চরিত্র ও শব্দ পরিচিতি। আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁয়ের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর বাবা ছিলেন আরব দেশীয় এবং মা তুর্কি। ইরানের এই সামান্য সৈনিক ভাগ্যান্বেষণে ভারতবর্ষে এসেছিলেন। চাকরির উদ্দেশ্যে দিল্লিতে এসে সুবিধা করতে না পেরে তিনি বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিনের দরবারে পরিষদ ও পরে একটি জেলার ফৌজদার নিযুক্ত হন। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তিনি ও তার অগ্রজ হাজী আহমেদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন। খুশি হয়ে সুজাউদ্দিন তাকে আলীবর্দী উপাধি দিয়ে রাজ্যের ফৌজদার নিযুক্ত করেন। 1733 খ্রিস্টাব্দে বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে তিনি বিহারের নায়েব সুবা পদে অভিষিক্ত হন। 1739 খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর নবাব হন তার পুত্র সরফরাজ খাঁ। কিন্তু বিহারের সুবেদার আলীবর্দী খাঁ তখন অপরিসীম শক্তি ও সামর্থ্যের অধিকারী।
অমর্ত্যবর্গ তার অনুগত। অবশেষে 1740 সালের 9 এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী খাঁ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। মীর জাফর মীর জাফর আলী খান পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন এবং বৈমাত্রেয় ভগ্নী শাহ খানমের সঙ্গে মীর জাফরের বিয়ে দেন। আলীবর্দী তাকে সরকারের উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বকশির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। ফলে আলীবর্দীকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে এক বা একাধিকবার তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। আবার বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও তার চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। রবার্ট ক্লাইভ পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা-মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। কোম্পানির ব্যবসার মাল, ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে ক্লাইভ দুবার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। ফরাসিরা এদেশে বাণিজ্য বিস্তার ও রাজ্য জয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বাজার দখল ও রাজ্য জয়কে কেন্দ্র করে তখন ফরাসিদের বিরুদ্ধে চলছিল ইংরেজ বণিকদের যুদ্ধ। সেই সব ছোটখাটো যুদ্ধে সৈনিক ক্লাইভ একটার পর একটা কৃতিত্ব প্রদর্শন করেছেন। বোম্বাই এক মারাঠা জলদস্যুর বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করেন এবং মাদ্রাজের ডেপুটি গভর্নর পদে অধিষ্ঠিত হন। সে সময় সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। ইংরেজ পক্ষের গভর্নর ড্রেক পালিয়ে যান, কিন্তু কর্নেল ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাজ থেকে কলকাতায় এসে দুর্গ দখল করে নেন। উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কলকাতায় এসে প্রথমে তিনি গোমস্তার কাজ করতেন, পরে ইংরেজদের ব্যবসার দালালি করতে শুরু করেন। মাল কেনাবেচার জন্য দালালের তখন বেশ প্রয়োজন ছিল। দালালি ব্যবসা করে উমিচাঁদ কোটি টাকার মালিক হয়েছিলেন। কখনো কখনো নবাবের প্রয়োজনে উচ্চ সুদের টাকা ধার দিয়ে নবাবের দরবারে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন। প্রচুর টাকার অধিকারী হয়ে উমিচাঁদ দেশের রাজনীতিতে অনুপ্রবেশ শুরু করেন। উমিচাঁদ বড় ধুরন্ধর ব্যক্তি ছিলেন। ইংরেজদের কথা নবাবের কাছে এবং নবাবের কথা ইংরেজদের কাছে বলে দুপক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখতেন। গভর্নর রজার ড্রেক তাকে একবার বন্দী করে ফোর্ট উইলিয়াম দুর্গে রেখেছিলেন। উমিচাঁদ মীর জাফর প্রমুখদের নবাব বিরোধী চক্রান্ত ও সলাপরামর্শের সহযোগী ছিলেন। ইংরেজদের সঙ্গে অন্যদের যে 15 দফা গোপন চুক্তি হয় তা উমিচাঁদ গো ধরে লিখিয়ে নিয়েছিলেন। ইংরেজরা জয়ী হলে তাকে 20 লক্ষ টাকা দেবে, কিন্তু ক্লাইভ ছিলেন বিস্ময়কর কূটকৌশলী লোক। তিনি সাদা ও লাল দুরকম দলিল করে জাল দলিলটা উমিচাঁদকে ধরিয়ে দিয়েছিলেন। সাদা দলিলটা ছিল ক্লাইভের কাছে এবং তাতে উমিচাঁদের দাবির কথা উল্লেখ ছিল না। যুদ্ধের পরে উমিচাঁদ ক্লাইভের এই ভাওতা বুঝতে পেরে টাকার শোকে পাগল হয়ে পথে পথে ঘুরছেন এবং অকালে মারা গেছেন। এদেশে ইংরেজদের ক্ষমতা দখলের পিছনে উমিচাঁদের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা অনেকাংশে দায়ী। ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশেম বাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটসন তথা ওয়াটস। ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল তার। নাদুস নুদুস, মোটা সোটা এবং দেখতে সহজ সরল এই লোকটি ছিলেন আদর্শ ও নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ। সর্বপ্রকার মিথ্যার আশ্রয় গ্রহণে তার জুড়ি ছিল না। মীর জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকদের সঙ্গে তিনি সর্বদা যোগাযোগ রাখতেন এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম প্রধান সহায়ক ব্যক্তি হিসেবে কাজ করেছেন। নারীর ছদ্মবেশে ষড়যন্ত্রের সভায় উপস্থিত হয়ে বিশ্বাসঘাতক মীর জাফর রাজা রাজবল্লভ প্রমুখদের সঙ্গে পরামর্শ করতেন। নবাব একবার তাকে বন্দী করেছিলেন আর একাধিকবার তাকে শুলে চড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু রাজবল্লভদের পরামর্শে নবাব তাকে ক্ষমা করেন।
হতোদ্যম ওয়াটস দেশে ফিরে যান এবং অকালে মৃত্যুবরণ করেন, কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশের অন্য একজন ইংরেজ যুবককে বিয়ে করে থেকে যান। অ্যাডমিরাল চার্লস ওয়াটসন তথা ওয়াটসন। ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন। ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজ্যের কমিশন পাওয়া অ্যাডমিরাল। 1756 সালের অক্টোবর মাসের 16 তারিখ মাদ্রাজ থেকে সৈন্য সামন্ত সহ 5খানি যুদ্ধজাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে, আর ইংরেজরা ফলতা অঞ্চলে পালিয়ে যান। ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য ক্লাইভের সঙ্গে যুক্ত হন ওয়াটসন। 15 ডিসেম্বর ক্লাইভ ও ওয়াটসনের সেনাবাহিনী কলকাতায় পৌঁছায়। নবাবের ফৌজদার মানিকচাঁদকে তাড়িয়ে দিয়ে ইংরেজরা কলকাতা দখল করেন। ওয়াটসন হলেন কোম্পানির সিলেক্ট কমিটির মেম্বার। ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করতেন। উমিচাঁদকে ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিলে ক্লাইভ ও মির্জাফর প্রমুখেরা সই করেছিলেন, তাতে ওয়াটসন সই দেননি, তার সই নকল করা হয়েছিল। অ্যাডমিরাল ওয়াটসনের নৌবাহিনীর নেতৃত্বের জন্য ইংরেজরা অতি সহজে চন্দননগরে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। অ্যাডমিরাল ওয়াটসন পলাশীর যুদ্ধে 2 মাস পরে অসুস্থ হয়ে কলকাতায় মারা যান। সেন্ট জোন্স গোরস্থানে তার কবর আছে। হলওয়েল। লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে হলওয়েল কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন। পাটনা ও ঢাকার অফিসে কিছুকাল চাকরি করে 1732 সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন। তখন তার মাইনে ছিল 50 টাকা মাত্র। সুতরাং অবৈধভাবে বিপুল অর্থ ঐশ্বর্য লাভের আশায় তিনি সিভিল সার্ভিসে চাকরি নেন। 1752 সালে তিনি 24 পরগনার জমিদারের দায়িত্ব পান। যুদ্ধের সময় তিনি ফোর্টের অস্থায়ী গভর্নর নিযুক্ত হন। সিরাজউদ্দৌলা কলকাতায় আক্রমণ করলে কোম্পানির গভর্নর ড্রেক, সেনাধ্যক্ষ মিন সিন সহ সবাই নৌকা চড়ে পালিয়ে যান। তখন ডাক্তার হলওয়েল কলকাতার সেনাধ্যক্ষ ও গভর্নর হন, কিন্তু সিরাজের আক্রমণের কাছে টিকতে পারেননি। সিরাজের বাহিনী হলওয়েলকে বন্দী করে মুর্শিদাবাদ নিয়ে আসেন। ঘসেটি বেগম। নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম তথা মেহেরুন্নেছা। আলীবর্দী খানের বড় ভাই হাজী আহমেদের বড় ছেলে নওয়াজিশ মুহাম্মদ শাহমত জঙ্গের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না, তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তার প্রত্যাশা ছিল যে একরামউদ্দৌলা নবাব হলে নবাব মাতা হিসেবে রাজকার্য পরিচালনা করার সুযোগ পাবেন, কিন্তু একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করলে ঘসেটি বেগম নৈরাশ্যে আক্রান্ত হন। রজার ড্রেক। রজার ড্রেক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। নবাবের আক্রমণের মুখে টিকতে না পেরে প্রাণের ভয়ে সঙ্গী সাথীদের ফোর্ট উইলিয়াম দুর্গে ফেলে তিনি নৌকায় চড়ে কলকাতা থেকে পালিয়ে যান। পুনরায় ক্লাইভ কলকাতা অধিকার করলে ড্রেক গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, কিন্তু পলাশীর যুদ্ধের পর কোম্পানি ড্রেকের পরিবর্তে রবার্ট ক্লাইভকে কলকাতার গভর্নর নিযুক্ত করে। পলাশীর যুদ্ধে জয়লাভের পরে গভর্নর ড্রেককে মির্জাফর তার রাজকোষ থেকে 2,80,000 টাকা দিয়েছিলেন। মানিকচাঁদ। রাজা মানিকচাঁদ ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। তিনি বাঙালি কায়স্থ, ঘোষ বংশে তার জন্ম। নবাবের গোমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে আলীবর্দী সুনজরে পড়ে মুর্শিদাবাদের সেরেস্তাদারি পেয়েছিলেন। 1756 সালে জুন মাসে কলকাতা দখল করে নবাব কলকাতা শহরে আলীনগর নামকরণ করেন, আর মানিকচাঁদকে করেন কলকাতার গভর্নর। কিন্তু বিশ্বাসঘাতক মানিকচাঁদ ইংরেজদের সঙ্গে সর্বদাই যোগাযোগ রক্ষা করে চলতেন। ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতা পৌঁছে মানিকচাঁদকে পত্র লিখে তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক সময় নবাব সিরাজ মানিকচাঁদকে কলকাতার সোনাদানা লুট করে কুক্ষিগত করার অপরাধে বন্দী করেন। অবশেষে রায়দুর্লভদের পরামর্শে 10.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে মানিকচাঁদকে মুক্তি পেয়েছিলেন। মানিকচাঁদ ক্লাইভের সঙ্গে যুদ্ধ না করে কলকাতা ছেড়ে হুগলি পলায়ন করেন এবং পলাশীর যুদ্ধে পূর্বে ক্লাইভকে বিনা বাধায় মুর্শিদাবাদের দিকে অগ্রসর হতে সাহায্য করেন।
জগৎ শেঠ জগৎ শেঠ জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং তার পেশা ছিল ব্যবসা। বহুকাল ধরে হিন্দু সমাজভুক্ত হয়ে এই সমাজেরই অংশ হয়ে উঠেছিলেন তিনি। তার প্রকৃত নাম ফতেহ চাঁদ। জগৎ শেঠ তার উপাধি। এর অর্থ হলো জগতের টাকা আমদানিকারী বা বিপুল অর্থের অধিকারী কিংবা অর্থলগ্নির ব্যবসায়ী। নবাব সরফরাজ খাঁকে হটিয়ে আলীবর্দীকে সিংহাসনে আরোহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। সুতরাং তিনি খুব স্বাভাবিকভাবে মনে করেছিলেন যে নবাব আলীবর্দীর মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা তাদের বশীভূত থাকবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা দিবেন। কিন্তু সিরাজউদ্দৌলা সততা ও নিষ্ঠায় ভিন্ন প্রকৃতির এক যুবক। তিনি কিছুতেই এদের অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং জগৎ শেঠকে তাদের ষড়যন্ত্রের জন্য বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন। জগৎ শেঠও অন্যান্য বিশ্বাসঘাতকদের সঙ্গে সিরাজউদ্দৌলার পতনের নিষ্ঠুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আমিনা বেগম নবাব আলীবর্দীর কনিষ্ঠ কন্যা আমিনা বেগম। আলীবর্দীর বড় ভাই হাজী আহমেদের পুত্র জয়নুদ্দিনের সঙ্গে তার বিবাহ হয়। তার ৩ সন্তান। এরা হলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা ও মির্জা হামদি। স্বামী জয়নুদ্দিন ও পুত্র সিরাজউদ্দৌলার জীবনের চরম দুর্ভাগ্যের সঙ্গে তার জীবনও অষ্টিপৃষ্ঠে জড়িয়ে ছিল। মিরন বিশ্বাসঘাতক মির্জাফরের ৩ পুত্র, তারা হলেন জ্যেষ্ঠ মিরন, মেজ নাজমুদ্দৌলা এবং কনিষ্ঠ সাইফুদ্দৌলা। মিরন পিতার মতোই দুশ্চরিত্র, ব্যভিচারী, নিষ্ঠুর ও ষড়যন্ত্রকারী। মির্জাফরের সঙ্গে অন্যান্য বিশ্বাসঘাতক রাজ আমর্ত্যদের যোগাযোগের কাজ করতেন মিরন। তারই ষড়যন্ত্রে এবং ব্যবস্থায় মুহাম্মদী বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। মিরন সিরাজউদ্দৌলার মাধ্যমে ভ্রাতা মৃত একরামউদ্দৌলার পুত্র মুরাদউদ্দৌলাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। তিনি সিরাজের প্রিয়তমা স্ত্রীকে বিবাহ করার চেষ্টা করেছিলেন, কিন্তু লুৎফুন্নেসার তীব্র বিরোধিতার জন্য তার এই অভিলাষ পূর্ণ হয়নি। মিরনের অপরাধ ও পাপের সীমা নাই। বজ্রাঘাতে অকালে মারা যান এই কুৎসিত স্বভাবের মানুষটি। মীর মর্দান নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পলাশীর যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই অকুতোভয় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে ইংরেজ শিবিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার উরুতে গোলার আঘাত লাগে। মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন এবং অধিকাংশ সেনাপতির বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে যান। মোহনলাল কাশ্মীর সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন। শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। পলাশীর যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সাপড়েকে সঙ্গে নিয়ে বীর দর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু মির্জাফর ও রায়দুল্লাহের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। মোহনলাল পুত্র সহ ইংরেজদের হাতে বন্দী হন এবং ক্লাইভের নির্দেশে গুলি করে তাকে হত্যা করা হয়। অথচ ক্লাইভকে এক চিঠিতে ওয়াটসন জানিয়েছেন যে নবাবের শত্রুরা মোহনলালকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল, যাতে নবাবকে বস্তুনিষ্ঠ পরামর্শ দেওয়ার কোনো লোক না থাকে। মুহাম্মদী বেগ একজন নিঃশ্বাসয় ও কৃতঘ্ন ব্যক্তি ও খুনি। পলাশীর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর স্ত্রী কন্যা সহ পাটনার উদ্দেশ্যে যখন পালিয়ে যাচ্ছিলেন, সিরাজ তখন মির্জাফরের ভাই মীর দাউদ সপরিবারে নবাবকে বন্দী করে রাজধানীতে নিয়ে আসে। গণবিক্ষোভের আশঙ্কায় ক্লাইভ দ্রুত সিরাজকে হত্যা করতে চান। তখন মিরনের আহ্বানে মুহাম্মদী বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়। অথচ সিরাজের পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মুহাম্মদী বেগকে আদর যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মুহাম্মদী বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে। ২রা জুলাই ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শহীদ হন। রাজা রাজবল্লভ বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক ছিলেন। সিরাজউদ্দৌলার স্বার্থপর, অর্থলোলুপ, বিশ্বাসঘাতক আমর্ত্যদের তিনি একজন। রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন। পরে ঢাকার গভর্নর ঘসিটি বেগমের স্বামী নওয়াজিশ খাঁর পেশকারের দায়িত্ব পালন করেন।
ফলে খুব স্বাভাবিকভাবে ঘসেটি বেগমের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে এবং তিনি নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। লুৎফুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা। তিনি মির্জা ইরাজ খানের কন্যা। 1746 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মহা ধুমধামে লুৎফুন্নেসার বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তার জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। প্রাসাদ রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তাকে বিসর্জন দিতে হয়েছে সবকিছু। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ে তিনি স্বামীর হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা। সিরাজ বন্দী হয়ে চলে যান মুর্শিদাবাদে আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সুতরাং স্বামীকে হত্যার দৃশ্য তিনি দেখেননি, মৃতদেহের সৎকারেও তিনি ছিলেন না। পরে যখন তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় তখন তিনি নিঃস্ব, আপন বলে পৃথিবীতে তার কেউ নেই। খোশবাগের গোরস্থানে স্বামীর সমাধিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার নিঃসঙ্গ জীবন কাটে। মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লুৎফুন্নেসা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন। 1770 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। রায় দুর্লভ। নবাব আলীবর্দীর বিশ্বস্ত আমর্ত্য রাজা জান কিরামের ছেলে রায় দুর্লভ। রায় দুর্লভ ছিলেন উড়িষ্যার পেশকার ও পরে দেওয়ানি লাভ করেন। রাঘোজি ভোঁসলে উড়িষ্যা আক্রমণ করে রায় দুর্লভকে বন্দী করেন। 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন এবং রাজা রামনারায়ণের মুৎসুদ্দি পদে নিযুক্ত হন। তিনি নবাব আলীবর্দীর আনুকূল্য লাভ করেন এবং নবাবের সৈন্য বিভাগে নিযুক্ত হন, কিন্তু নবাব সিরাজের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, তাই নবাব সিরাজউদ্দৌলা তাকে পদোন্নতি প্রদান করেননি। ফলে নবাবের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে তিনি অংশগ্রহণ করেন। ডাচ। হল্যান্ডের অধিবাসীগণকে ওলন্দাজ বা ডাচ বলা হয়। ফরাসি। ফ্রান্সের অধিবাসীগণকে ফরাসি বলা হয়। ফোর্ট উইলিয়াম। কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত বাণিজ্যিক কুঠি। 1706 সালে এই কুঠি নির্মিত হয়, পরে এই কুঠি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। ইংল্যান্ডের রাজা উইলিয়াম সম্মানে এই কুঠির নামকরণ করা হয়। আলীনগরের সন্ধি। 1757 সালের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ভারতের ব্রিটিশ প্রতিনিধি রবার্ট ক্লাইভের সঙ্গে সম্পাদিত চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী তখন কলকাতা নগরী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী ইংরেজরা সেখানে দুর্গ স্থাপন এবং ট্যাক্সল প্রতিষ্ঠার সুযোগ লাভ করে। অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। প্রশ্ন 1, মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল? ক 10,000, খ 8,000, গ 6,000, ঘ 5,000। উত্তর ক 10,000। প্রশ্ন 2, সাতান্দ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কার কথা বোঝানো হয়েছে? ক নৌবে সিং, খ রাজবল্লভ, গ জগৎ শেঠ, ঘ রায় দুর্লভ। উত্তর ক নৌবে সিং। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসায় জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হলেন। যেসব বিপথগামী সেনা সদস্য এ কাজে নিয়োজিত ছিল তারা হাজার বছরের শ্রেষ্ঠ মানুষকে মেরে ফেলল। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেননি যে কেউ তাকে মারতে পারে। প্রশ্ন 3, উদ্দীপকের বিপথগামী সেনা সদস্যদের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্রের মিল পাওয়া যায়? ক বদ্রি আলী খাঁ, খ মোহাম্মদী বেগ, গ সাফরে, ঘ নারায়ণ সিং। উত্তর খ মোহাম্মদী বেগ। প্রশ্ন 4, উক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে 1 নৈরাশ্যবোধ, 2 কৃতজ্ঞতা, 3 অসৌজন্য। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1 ও 2। উত্তর খ 2 অর্থাৎ কৃতজ্ঞতা। সৃজনশীল প্রশ্ন। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ক কোম্পানির ঘুষখোর ডাক্তার কে? উত্তর কোম্পানির ঘুষখোর ডাক্তার জন জেফানিয়া হলওয়েল। প্রশ্ন খ
ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম যখন সিরাজউদ্দৌলার বিপক্ষে ষড়যন্ত্র করছিল, তখন মীর জাফর সহ অন্যান্য আমর্ত্যগঞ্জ ষড়যন্ত্র করতে পারে সেটা খুবই স্বাভাবিক বিবেচনা করে সিরাজউদ্দৌলা এ কথাটি বলেছেন। প্রশ্ন গ, উদ্দীপকে শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবনই বাংলাকে ভালোবেসে গেছেন বাংলার মানুষকে। তিনি বাংলার জন্য বারবার যুদ্ধ করেছেন এবং নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। অনুরূপভাবে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজও বাংলার জন্য যুদ্ধ করেছেন এবং যুদ্ধে পরাস্ত হয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সুতরাং বলা যায় শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম এবং সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রশ্ন ঘ, উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র। উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তির কথা উল্লেখ রয়েছে শুধু। অন্যদিকে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার কীর্তির কথা যেমন উল্লেখ রয়েছে, তেমনি উল্লেখ রয়েছে তার যুদ্ধের কথা। বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করে কিভাবে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছেন এবং কিভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে এবং সেগুলো তিনি বুঝতে পেরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ উদ্দীপকে ধারণ করেনি। সুতরাং বলা যায় যে উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পর্বে।